স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্লেনার বা বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ব্যাংকিং সেক্টরে আপনাদের মতো এক্সিকিউটিভদের প্রতিদিনের চিন্তার কারণ, আর তা হলো একটি নিশ্ছিদ্র এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমানের এই হাইপার কানেক্টেড বৈশ্বিক অর্থনীতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত একদম নতুন মাত্রার ঝুঁকির সম্মুখীন হচ্ছে। আজকের এই সেশনে আমরা ডিপ ডাইভ করে দেখব আন্তর্জাতিক অপরাধ চক্রগুলো ঠিক কিভাবে ব্যাংকিং ব্যবস্থার ফাঁকফোকরগুলো কাজে লাগায়, আর কেন লিডারশিপে থাকা প্রতিটি মানুষের জন্য এই ম্যাক্রো থেকে মাইক্রো থ্রেট ম্যাট্রিক্সটা পুরোপুরি নখদর্পণে রাখা একেবারে মাস্ট। শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, একটু ভেবে দেখবেন আপনাদের বর্তমান যে কমপ্লায়েন্স প্রোগ্রামগুলো আছে সেগুলো কি সত্যিই এই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইমের নিত্য নতুন কৌশল ঠেকানোর জন্য যথেষ্ট মজবুত? অনেক লিডারই কিন্তু তাদের সিস্টেম নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকেন, কিন্তু সত্যি বলতে অপরাধীদের কৌশল এখন এত দ্রুত বদলাচ্ছে যে শুধু গতানুগতিক কমপ্লায়েন্স বক্স টিক দিয়ে বা চেকলিস্ট পূরণ করে প্রতিষ্ঠানকে অনিরাপদ রাখা সম্ভব না। আজ আমরা এমন কিছু রিয়েলিটি চেক করব যা হয়তো এই ওভার কনফিডেন্সটাকে একটু হলেও নাড়া দেবে, কারণ দিন শেষে এখানে ব্যর্থতার মূল্যটা কিন্তু বিশাল। ২১ এই সংখ্যাটা একটু মাথায় রাখবেন। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF ঠিক ২১টি সুনির্দিষ্ট প্রিডিকেট ক্রাইম বা মূল অপরাধের ক্যাটাগরি চিহ্নিত করেছে, যেগুলো প্রতিটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একদম অ্যাক্টিভলি মনিটর করতে হবে। এটা কিন্তু শুধু সাধারণ জালিয়াতি বা মাদক চোরাচালানের মধ্যে সীমাবদ্ধ নেই। মানব পাচার, পরিবেশগত অপরাধ থেকে শুরু করে ইনসাইডার ট্রেডিংয়ের মতো বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত। এর সোজা অর্থ হলো আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের জালটা এখন আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হতে হবে। আজকের সেশনের আমাদের রোডম্যাপটা খুব সিম্পল। আমরা মূলত ৫টি বিষয় কভার করব। ১. আর্থিক অপরাধের ল্যান্ডস্কেপ। ২. ব্যাংকিং খাতের অন্তর্নিহিত দুর্বলতা। ৩. এমার্জিং বা উদীয়মান হুমকির মাধ্যম। ৪. ঝুঁকির ৪টি স্তম্ভ এবং সবশেষে ব্যর্থতার মূল্য। এই ধাপগুলোর মধ্য দিয়ে আমরা ম্যাক্রো গ্লোবাল থ্রেট থেকে শুরু করে একদম মাইক্রো লেভেলে আপনাদের ব্যক্তিগত দায়বদ্ধতার পুরো ছবিটা পরিষ্কার করার চেষ্টা করব। ওকে, চলুন তাহলে একদম প্রথম টপিকটা দিয়ে শুরু করি, আর্থিক অপরাধের ল্যান্ডস্কেপ। যে কোনো জটিল টাইপোলজি বোঝার আগে আমাদের বেসিক্সটা ক্লিয়ার থাকা দরকার। মানি লন্ডারিংয়ের ক্লাসিক ধাপ কিন্তু ৩টি। প্রথমে প্লেসমেন্ট, অর্থাৎ অবৈধ বা ডার্টি মানি প্রথমবারের মতো কোনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো। এরপর আসে লেয়ারিং। এখানে শেল কোম্পানি বা একাধিক অ্যাকাউন্টে টাকা বারবার ট্রান্সফারের মাধ্যমে অর্থের মূল সোর্সটাকে একদম গায়েব বা আড়াল করে ফেলা হয়। আর লাস্ট স্টেপ হলো ইন্টিগ্রেশন, যখন সেই লন্ডার করা টাকা রিয়েল এস্টেট বা দামি আর্টওয়ার্ক কেনার মাধ্যমে লিগ্যাল বা বৈধ অর্থনীতিতে ঢুকে পড়ে। সিম্পল কিন্তু অত্যন্ত কার্যকরী একটা সাইকেল। এখন একটা জায়গায় অনেকেই কনফিউজড হয়ে যান, মানি লন্ডারিং আর সন্ত্রাসী অর্থায়ন কি একই জিনিস? একদমই না। মানি লন্ডারিংয়ের মেইন টার্গেট হল টাকার অবৈধ উৎস বা সোর্সটাকে গোপন করা, কিন্তু সন্ত্রাসী অর্থায়ন বা টেরোরিস্ট ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা পুরো উল্টো। সেখানে টাকাটা লিগ্যাল নাকি ইল্লিগ্যাল সোর্স থেকে এসেছে সেটা ম্যাটার করে না, বরং টাকাটা কোথায় যাচ্ছে বা এর গন্তব্য কি সেটা লুকানোই হল মূল উদ্দেশ্য। এই খুব সূক্ষ্ম কিন্তু সিরিয়াস পার্থক্যের কারণেই এই দুই ধরনের অপরাধ ঠেকাতে আপনাদের অ্যান্টি মানি লন্ডারিং বা AML স্ট্র্যাটেজিগুলো সম্পূর্ণ ভিন্ন হওয়া প্রয়োজন। রাইট, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, ব্যাংকিং খাতের অন্তর্নিহিত দুর্বলতা। আপনারা হয়তো ভাবেন, ব্যাংকই কেন সব অপরাধীদের মেন টার্গেট? কারণ খুব সোজা, ব্যাংক তাদের দৈনন্দিন সাধারণ কাজের মাধ্যমেই ওই লন্ডারিং সাইকেলের ৩টে ধাপকে অজান্তেই ফ্যাসিলিটেট বা সহজ করে দেয়। ব্যাংকিংয়ের আলাদা আলাদা প্রোডাক্ট লাইনে কিন্তু রিস্কের ধরনও একদম আলাদা। যেমন রিটেল ব্যাংকিংয়ের কথাই ধরুন, প্রতিদিন লাখ লাখ ট্রানজ্যাকশন হচ্ছে, আর এই সুযোগে অপরাধীরা স্মার্ফিং টেকনিক ব্যবহার করে টাকাকে ছোট ছোট অঙ্কে ভাগ করে জমা দিচ্ছে, যাতে আপনাদের অ্যালার্ট সিস্টেমে ধরা না পড়ে। অন্যদিকে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের গেমটা পুরো ভিন্ন। সেখানে বড় ক্লায়েন্টসদের জন্য অফশোর অ্যাকাউন্ট, ট্রাস্ট আর শেল কোম্পানির এমন সব জটিল জাল বোনা হয়, যার আড়ালে আলটিমেট বেনিফিশিয়াল ওনার বা প্রকৃত মালিক কে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর কর্পোরেট ব্যাংকিং, সেখানে তো ফাঁদ আরও বড়। ট্রেড বেসড মানি লন্ডারিং বা TBML আজকাল রীতিমতো একটা মহামারীর মতো। ফ্যান্টম শিপমেন্ট মানে অস্তিত্বহীন পণ্যের চালান দেখানো, কিংবা ওভার এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অনায়াসে বর্ডার পার করে টাকা পাচার হয়ে যাচ্ছে। এর সাথে যোগ করুন পলিটিক্যালি এক্সপোজড পারসন বা পেপসদের সাথে ট্রানজ্যাকশনের মারাত্মক ঝুঁকি। এখানে দুর্নীতির রিস্ক এতটা হাই যে সামান্য ভুলেও পুরো প্রতিষ্ঠানের নাম খারাপ হতে পারে। তো আমরা এতক্ষণ ট্রেডিশনাল ব্যাপারগুলো নিয়ে কথা বললাম। এবার আমরা ৩ নম্বর সেকশনে ঢুকছি, উদীয়মান হুমকির মাধ্যম বা এমার্জিং থ্রেট ভেক্টরস।
আজকালকার এই পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি ইকোসিস্টেমের দিকে একবার তাকান। দারুণ একটা কনসেপ্ট, তাই না? কিন্তু এই আধুনিক পেমেন্ট গেটওয়েগুলো প্রচুর থার্ড পার্টি পার্টনারদের সাথে কানেক্টেড থাকে। এখন আপনার পার্টনারের AML পলিসি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু তারা খুব সহজেই ইল্লিগাল মানি ফ্লোর একটা বাইপাস রুট তৈরি করে দিতে পারে। মানে আপনার সিস্টেম ঠিক থাকলেও একটা দুর্বল থার্ড পার্টি পার্টনার কিন্তু পুরো চেনটাকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এর সাথে আবার যোগ হয়েছে ডিজিটাল অ্যাসেট ইকোসিস্টেম। ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স বা ডিফাই ব্যবহার করে অপরাধীরা এখন ছদ্মনামে চোখের পলকে এক দেশ থেকে আরেক দেশে টাকা পার করে দিচ্ছে। তারা ক্রিপ্টো মিক্সের আর টাম্বলার নামক সার্ভিসগুলো ব্যবহার করে টাকার অরিজিনাল ডিজিটাল ট্রেইল এমনভাবে মুছে ফেলছে, যা ট্র্যাক করা ট্রেডিশনাল ইন্টেলিজেন্সের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এনএফটিএ প্রাইস ভোলাটিলিটি বা মূল্যের অবিশ্বাস্য ওঠানামার কথা তো ছেড়েই দিলাম, ওটা মানি লন্ডারিংয়ের জন্য রীতিমতো একটা নতুন স্বর্গরাজ্য। ওয়েল, এতক্ষণ তো বাইরের থ্রেট নিয়ে অনেক কথা হলো। এবার চলুন 4 নম্বর সেকশনে যাই। ঝুঁকির 4টি স্তম্ভ। এখানে আমরা বাইরের জগৎ থেকে ফোকাস সরিয়ে প্রতিষ্ঠানের ভেতরের কাঠামোগত দুর্বলতাগুলোর দিকে নজর দেব। যে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের টিকে থাকার মূলে রয়েছে এই 4টি স্তম্ভ। একটু খেয়াল করুন বিষয়গুলো কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনার যদি অপারেশনাল রিস্ক থাকে, মানে ইন্টারনাল প্রসেস বা সিস্টেমে কোনো গ্যাপ থাকে, সেখান থেকে অবধারিতভাবে জন্ম নেয় লিগ্যাল রিস্ক, অর্থাৎ মামলা আর মিলিয়ন মিলিয়ন ডলারের জরিমানা। এর উপর যদি কনসেন্ট্রেশন রিস্ক থাকে, মানে গুটি কয়েক বড় ক্লায়েন্টের উপর আপনি অতি নির্ভরশীল হন, তাহলে ধসের মাত্রাটা আরও বাড়ে। আর এই সব কিছুর শেষ পরিণতি কি? রেপুটেশনাল রিস্ক বা সুনামের ক্ষতি। আপনার প্রতিষ্ঠান ক্লায়েন্টদের যে বিশ্বাস অর্জন করেছিল বছরের পর বছর ধরে, তা এক নিমিষেই শেষ। আর এই 4 স্তম্ভের ব্যালেন্স ধরে রাখাটা আরও কঠিন হয়ে যায় রেগুলেটরি ফ্র্যাগমেন্টেশনের কারণে। আপনারা যারা মাল্টি ন্যাশনাল লেভেলে অপারেট করেন, তারা খুব ভালো করে জানেন যে এক এক দেশের কমপ্লায়েন্স আইন এক এক রকম। এক দেশের রেগুলেটরের কাছে যা একদম পারফেক্ট, বর্ডার পার হলেই অন্য দেশে তা হয়তো বড়সড় কোনো রুল ব্রেক। এই অসামঞ্জস্যপূর্ণ গোলগাধার মধ্যে দিয়ে ন্যাভিগেট করাই হলো আজকের দিনের রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর এবং একদম শেষ সেকশনে, ব্যর্থতার মূল্য। কমপ্লায়েন্স প্রোগ্রাম যদি আসলেই ফেল করে, তাহলে কি হতে পারে? চলুন এবার সেই রূঢ় বাস্তবতার দিকে একটু নজর দেয়া যাক। ম্যাক্রো লেভেলে একটা প্রতিষ্ঠানের জন্য এই নন কমপ্লায়েন্সের পরিণতি রীতিমতো ধ্বংসাত্মক। এটা শুধু কয়েক মিলিয়ন ডলারের রেগুলেটরি ফাইন দেওয়ার ব্যাপার না, প্রতিষ্ঠান তার সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট, তার সুনাম হারায়। পরিস্থিতি খারাপ হলে রেগুলেটররা আপনাদের অপারেটিং লাইসেন্স পর্যন্ত বাতিল করে দিতে পারে। অনেক সময় আবার ডিফার্ড প্রসিকিউশন এগ্রিমেন্ট বা ডিপিএ চাপিয়ে দেওয়া হয়, যার মানে হলো পুরো কমপ্লায়েন্স কাঠামো নতুন করে ঢেলে সাজানোর কঠিন শর্তে আপনাদের বিচার সাময়িকভাবে স্থগিত রাখা হবে। লিটারালি একটা সিঙ্গল ফেলিয়ার পুরো ব্যবসার অস্তিত্ব মুছে ফেলতে পারে। কিন্তু ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে, দায়ভারটা শুধু প্রতিষ্ঠানের কাঁধেই পড়ে না। আপনারা যারা লিডারশিপে আছেন, অর্থাৎ MLRO বা BSA অফিসাররা, আপনাদের ব্যক্তিগত দায়বদ্ধতা কিন্তু এখানে সবচাইতে বেশি। কোনো বড় ধরনের মানি লন্ডারিং কেলেঙ্কারি ঘটলে এক্সিকিউটিভদের রীতিমতো ব্যক্তিগতভাবে আইনি কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। পুরো ব্যাপারটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। সামান্থা নামের একজন MLROর এই কেসটা দেখুন। তিনি ইচ্ছাকৃতভাবে মানি লন্ডারিংয়ের কিছু রেড ফ্ল্যাগ ইগনোর করেছিলেন এবং সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট করেননি। এর রেজাল্ট কি হয়েছিল জানেন? শুধু যে তাকে পার্সোনালি বিশাল অঙ্কের ফাইন দিতে হয়েছিল তা নয়, তার প্রফেশনাল লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এমনকি জাস্টিস বা ন্যায় বিচারে বাধা দেওয়ার অভিযোগে তাকে ক্রিমিনাল চার্জেরও মুখোমুখি হতে হয়। এটা শুধু কাগজে কলমে লেখা কোনো রুলস না, বরং লিডারশিপে চেয়ারে বসা প্রতিটি এক্সিকিউটিভের জন্য একটা ভয়ঙ্কর বাস্তব সতর্কবার্তা। তাহলে সেশনটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। একটু নিজেদের প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে ভেবে দেখুন তো, আপনাদের বর্তমান যে রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক আছে, সেটা কি সত্যি প্রতিষ্ঠানকে এবং আপনাদের মতো লিডারদের প্রোটেক্ট করতে পারছে? নাকি এটা শুধু অডিটরদের খুশি করার জন্য একটা কমপ্লায়েন্স বক্স টিক দেওয়া মাত্র? যদি উত্তরটা দ্বিতীয়টি হয়, তাহলে এখনই সময় আপনাদের পুরো সিস্টেমটিকে রিইভ্যালুয়েট করার। কারণ ফাইন্যান্সিয়াল ক্রিমিনালদের কাছে আপনাদের সামান্যতম দুর্বলতাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। আশা করি আজকের এই এক্সপ্লেইনারটি আপনাদেরকে প্রাতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনার একটি নতুন এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিতে পেরেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।